লড়াই চলবে, থামবো না, চালিয়ে যাব। জাতীয় সংসদের ভিতরে যখন শান্তির পায়রা ওড়ানো হচ্ছে, সংসদের বাইরে তখন চলছে রক্তের হোলি খেলা। মাত্র 48 ঘন্টা আগে যে বিরোধী দলীয় নেতা চরম সংকটে পড়া সরকারকে উদ্ধারের জন্য পরম উদারতায় হাত বাড়িয়ে দিয়েছিলেন, 48 ঘন্টা পার না হতেই সেই সরকারের ছাত্র সংগঠন ছাত্রদল ছাত্র শিবিরের উপর শুরু করেছে পৈশাচিক তাণ্ডব। বিদ্যুৎ ও জ্বালানি খাতের যে লুটপাট সামলাতে সরকার খাবি খাচ্ছে, সেই লুটপাটের দায় বিরোধী দলের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেদের আখের গোছানোর এক ভয়ঙ্কর ডাবল গেম খেলতে শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপি। কিন্তু তরুণ প্রজন্মের চাপে পড়ে 24 ঘন্টার মধ্যেই সেই ফাঁদ থেকে বেরিয়ে এসে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে জামায়াতে ইসলামী। মাত্র দুদিন আগের কথা, জাতীয় সংসদে দাঁড়িয়ে এক নজিরবিহীন এবং ঐতিহাসিক উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং এবং জ্বালানি সংকটে যখন বর্তমান বিএনপি সরকার দিশেহারা, জনরোষ যখন তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিলেন বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকারি দলকে সব ধরনের সহযোগিতা করবে বিরোধী দল। শুধু মৌখিক ঘোষণাই নয়, তিনি এই সংকট সমাধানে একটি যৌথ সংসদীয় কমিটি গঠনেরও পরামর্শ দেন। যদি সরকারি দল ফিল করেন যে আমরা একটা কমন কমিটি করব, আমরা সাড়া দেব। খাদের কিনারে থাকা বিএনপি সরকার যেন হাতে চাঁদ পেল। প্রধানমন্ত্রী তারেক রহমান কালক্ষেপণ না করে পরদিনই 10 সদস্যের একটি হাই প্রোফাইল কমিটি গঠন করলেন। জামায়াত আমিরের প্রস্তাবকে সম্মান দেখিয়ে সেই কমিটি বিরোধী দল থেকেই 5 জন সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করা হলো, অর্থাৎ 5 জন সরকারি দলের এবং 5 জন বিরোধী দলের। আপাত দৃষ্টিতে এই যে একটি চমৎকার গণতান্ত্রিক চর্চা মনে হলো, রাজনীতির অন্দরমহলে বেজে ওঠে বিপদের সাইলেন। ডাক্তার শফিকুর রহমান আগ বাড়িয়ে বিএনপির চরম সংকটের দায় নিজের কাঁধে নেওয়ার পরপরই রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। কারণ বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি, তেল ও সার খাত হল দেশের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর লোপাটের জায়গা। বিগত স্বৈরাচারী সরকারের আমলে আদানি, সামিট, এস আলম, বসুন্ধরা এবং ইউনাইটেডের মতো বিশাল লুটেরা সিন্ডিকেট এই খাতটিকে গিলে ফেলেছে। বর্তমান সরকারের সাহস বা মুরদ কোনোটাই নেই এই রাঘব বোয়ালদের লোপাটের চক্র থেকে বের হয়ে আসার। সরকারের মুভমেন্ট অত্যন্ত পরিষ্কার। তারা এখন এই লুটেরা নির্ভর নেতা, দুর্নীতিবাজ আমলা, সুবিধাভোগী সুশীল, মিডিয়া এবং আধিপত্যবাদী কোরামের সম্মিলিত পুতুলে পরিণত হয়েছে। বিশ্লেষকরা সতর্ক করে বলেন, সরকারের আসলে এই সংকট কাটানোর সত্যিকারের কোনো সদিচ্ছাই নেই। সাহস থাকলে গত 2 মাসেই তারা এর নমুনা দেখাতো। তারা মূলত এই লোপাট ব্যবস্থাপনার চুক্তিপত্রগুলোই গোপনে বহাল ও বর্ধিত করবে। আর জামাত আগ বাড়িয়ে এই সংকট কাটিয়ে ওঠা কমিটির অংশ হতে গিয়ে দিন শেষে সাধারণ মানুষের জনরোষ এবং গালমন্দ খাবে। কারণ বিদ্যুৎ না থাকলে মানুষ 10 সদস্যের কমিটিকে গাল দেবে, যেখানে 5 জনই আছে জামাতের। জামায়াত আমির সাধারণ মানুষের কষ্ট লাঘবের কথা ভেবে আবেগতাড়িত হয়ে এই সিদ্ধান্ত নিলেও বাস্তবতার রাজনীতি ছিল অত্যন্ত নির্মম। জামায়াতের এই চরম উদারতা এবং ত্যাগের প্রতিদান বিএনপি কিভাবে দিল? তারা সংসদে জামায়াতের সাথে মিলেমিশে কাজ করার কথা বলে পিঠ চাপড়ে দিলেও সংসদের বাইরে রাজপথে দেখাতে শুরু করলো তাদের চেনা এবং ভয়ঙ্কর রূপ। হঠাৎ করেই সারা দেশে ইসলামী ছাত্র শিবিরের উপর শুরু হলো পরিকল্পিত এবং বর্বরচিত হামলা। ছাত্রদলকে লেলিয়ে দিয়ে প্রথমে চট্টগ্রাম, এরপর পাবনা এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের নেতাকর্মীদের উপর চালানো হলো পৈশাচিক তাণ্ডব। যারা গত 17 বছর একসাথে রাজপথে রক্ত দিয়েছে, তাদের উপর এই হামলা প্রমাণ করে যে বিএনপি আসলে কোনো ক্ষমতার অংশীদারিত্ব চায় না, তারা চায় নিরঙ্কুশ আধিপত্য। এরই মধ্যে পত্রিকার পাতায় আরেকটি ভয়ঙ্কর খবর ফাঁস হয়ে গেল। দেখা গেল বিদ্যুৎ সংকট সমাধানে বিএনপির কোনো সদিচ্ছাই নেই। সারা দেশে যখন ভয়ঙ্কর লোডশেডিংয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে খোদ বিদ্যুৎ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর নিজ নিজ নির্বাচনী এলাকায় 1 সেকেন্ডের জন্য বিদ্যুৎ যাচ্ছে না। অর্থাৎ সাধারণ মানুষকে অন্ধকারে রেখে মন্ত্রীরা নিজেদের এলাকা আলোকিত করে রেখেছেন। বিএনপির এই জাবল গেম এবং রাজপথের তাণ্ডব জামায়াতে ইসলামীর তরুণ প্রজন্মের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ তরুণ নেতৃত্ব জামায়াতের শীর্ষ নীতি নির্ধারকদের অত্যন্ত স্পষ্টভাবে বুঝিয়ে দেন যে ছাত্রদল রাজপথে শিবিরকে মারবে আর আপনারা সংসদে গিয়ে বিএনপিকে বিদ্যুৎ সংকট সমাধানে সহায়তা করবেন। এই আত্মঘাতী নীতি আর চলতে পারে না।
তৃণমূল এবং তরুণদের এই চরম চাপের মুখে অবশেষে হুঁশ ফেরে জামায়াতের শীর্ষ নেতৃত্বের। জোটের রাজনীতি এবং মিলেমিশে কাজ করার ব্যাপারটিতে চরম ছেদ পড়ে যায়। প্রথমে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এবং পরবর্তীতে স্বয়ং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান আজ অত্যন্ত কঠোর ভাষায় ঘোষণা দেন, আর এক চুলো ছাড় দেওয়া হবে না, নো কম্প্রোমাইজ। সব কিছুকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তারা বুঝতে পেরেছেন এই সরকারকে অন্ধভাবে বিশ্বাস করা তাদের রাজনৈতিক অস্তিত্বের জন্য চরম হুমকি। বিএনপির এই হঠাৎ বদলে যাওয়া চরিত্র এবং আক্রমণাত্মক রূপের পেছনের আসল রহস্যটি অত্যন্ত নিখুঁতভাবে বিশ্লেষণ করেছেন সাবেক ছাত্রনেতা এবং রাজনীতি বিশ্লেষক মির্জা গালিব। তিনি বিএনপির বর্তমান মুভমেন্টকে নতুন ফ্যাসিবাদের উত্থান হিসেবে আখ্যায়িত করে তাদের 3 ধাপের একটি ব্লুপ্রিন্ট বা মাস্টার প্ল্যান ফাঁস করেছেন। প্রথম ধাপ, যেই সমস্ত সংস্কার প্রস্তাব সরকারের অসীম ক্ষমতাকে কমিয়ে দিবে বা জবাবদিহিতা নিশ্চিত করবে, সরকার অত্যন্ত সুকৌশলে সেগুলোকে বাতিল করে দিচ্ছে। উদাহরণস্বরূপ মানবাধিকার কমিশন অধ্যাদেশ বা গুম প্রতিরোধ অধ্যাদেশের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তারা হিমাগারে পাঠিয়েছে। বিচার বিভাগের আলাদা নিয়োগ পদ্ধতি ও আলাদা সচিবালয় গঠনের দাবিকে তারা পাশ কাটিয়ে যাচ্ছে। আর এসবের মূল লক্ষ্য হলো সরকার যা ইচ্ছা করতে চায়, আর তা যেন বিনা বাধায় এবং আইনি বৈধতায় করতে পারে। মির্জা গালিব দ্বিতীয় একটি ধাপ উল্লেখ করেছেন। সেখানে তিনি বলছেন, প্রশাসনের সব জায়গায় নিজেদের অনুগত এবং দলীয় লোক বসানোর কাজ চলছে পুরোদমে। দলীয় লোকের সুবিধা হলো এরা সব সময় জি হুজুর টাইপের থাকে। শীর্ষ নেতৃত্ব ডানে যেতে বললে এরা শুধু নিজেই ডানে যাবে না, অন্য কেউ বামে যেতে চাইলে তাকেও অতিরিক্ত চটকানা দিয়ে লাইনে নিয়ে আসবে। এই আজ্ঞাবহ প্রশাসন দিয়ে আগামী দিনের নির্বাচন এবং ক্ষমতা কুক্ষিগত করার ছক কষছে বিএনপি। তৃতীয় ধাপ, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় সত্য হলো সব বড় বড় আন্দোলনের সূত্রপাত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন আন্দোলনও এই ক্যাম্পাস থেকেই শুরু হয়েছিল। বিএনপি খুব ভালো করে জানে, ক্যাম্পাস যদি পতিত ছাত্রলীগের মতো নিজেদের একক দখলে না রাখা যায়, তবে ইচ্ছে মতো ক্ষমতার দম্ভ দেখানো যাবে না। আর ঠিক এই কারণেই তারা ছাত্রদলকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সহ সারা দেশে শিবিরের উপর হামলা চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। মির্জা গালিবের মতে এই 3টি ধাপ সফলভাবে সম্পন্ন করতে পারলে বিএনপির সামনে আর কোনো রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক বাধা থাকবে না। তারা পতিত স্বৈরাচারের শূন্যস্থানটি অত্যন্ত সুনিপুণভাবে পূরণ করতে পারবে। বাংলাদেশের রাজনীতি এখন এক ভয়ঙ্কর এবং চূড়ান্ত সংঘর্ষের দিকে এগোচ্ছে। একদিকে চরম অর্থনৈতিক ও জ্বালানি সংকট, অন্যদিকে রাজনৈতিক আধিপত্য বিস্তারের নোংরা খেলা। জামায়াতে ইসলামী তাদের অবস্থান পরিষ্কার করেছে। এখন দেখার বিষয় তরুণ সমাজ এবং সাধারণ মানুষ বিএনপির এই 3 ধাপের ফ্যাসিবাদী ব্লুপ্রিন্ট কিভাবে মোকাবেলা করে। খেলা কেবল শুরু। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।